ট্যাটু করাই দেন। আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই। ভালোবাসার মানুষের নাম লিখলে যদি একটু লাগে, তার মধ্যে আনন্দ আছে। ভাই আপনি পানির মধ্যে বিষ মিশিয়ে গেছেন কেন? আরে বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বিষ মিশিয়েছি। ভাই আমরা ঠিকঠাক যাচ্ছি তো? জি ভাই, ওই যে সামনে বটতল আছে, ওই যে ডানে গেলেই হবে। হাত কাইটা রক্ত দিয়া রহিমের কাছে ভালোবাসার চিঠি লিখছে। আহ, কি প্রেম কাহিনী! সেই প্রেম কাহিনী এখনো আমাদের মনে আছে। মানে আপনারা কি 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 চান ভাই? কারিম চাচা, আপনি ভয় পেন না। আমি গোলাম, চিনছেন আমারে? আরে গোলাম তুই, এতদিন পর! জি চাচা, আসলে আইছিলাম একটা জরুরি কাজে। শালা, পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। তাড়াতাড়ি এখানে চলে আসেন ম্যাডাম। না, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫তম পর্ব দেখার পর আমার মনে হচ্ছে আমি ঘোরের মধ্যে আছি। বুকের ভেতরটা এখনো রীতিমতো কাঁপছে। একদিকে ভালোবাসার মানুষটার জন্য লাল শাড়িতে সেজে নিজের রক্ত দিয়ে চিঠি লিখছে ঋতু, আর ঠিক সেই মুহূর্তেই গভীর রাতের অন্ধকারে পরপর কয়েকটা গুলির শব্দে মাটিতে লুটিয়ে পড়ল আমাদের প্রিয় নায়ক। তার বুক ভেসে যাচ্ছে রক্তে, আর এদিকে আগুনে পুড়ে ছাই হচ্ছে তাদের ভালোবাসার ফ্রেমবন্দি ছবি। এ কি হলো? কে করল এই নির্মম বিশ্বাসঘাতকতা? টাকার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে? আর লকার নাম্বার ৯২ এর ভেতরে আসলে এমন কি লুকিয়ে আছে যার জন্য রক্তের বন্যা বয়ে যাচ্ছে এই সব কিছু নিয়েই? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলে রাখি, আজকের পর্বটি বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা একটি থ্রিলার এবং ইমোশনাল রোলার কোস্টার হিসেবে জায়গা করে নেবে। আপনারা যারা শুরু থেকেই নাটকটি দেখছেন তারা জানেন যে গল্পের পরতে পরতে কতটা সাসপেন্স লুকিয়ে আছে, কিন্তু ১৫তম পর্বটি যেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উত্তেজনাকর পরিস্থিতি, যেখানে লকার নাম্বার ৯২ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ খান এবং তার সাঙ্গপাঙ্গরা হন্যে হয়ে খুঁজছে এই লকারটি। আপনারা একবার ভেবে দেখুন, এই লকারের ভেতরে এমন কি থাকতে পারে? শুধু কি টাকা, নাকি এমন কোনো গোপন দলিল বা প্রমাণ যা পুরো আন্ডারওয়ার্ল্ডের ভিত নাড়িয়ে দিতে পারে? খলনায়কদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের চোখের হিংস্রতা দেখে আমার বারবার মনে হচ্ছিল তারা এই লকারের জন্য শুধু মানুষ খুন নয়, বরং পুরো শহরটাকে জ্বালিয়ে দিতেও দ্বিধা করবে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এবং এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা নিজেদের সবচেয়ে বিশ্বস্ত লোকটিকেও ব্যবহার করতে প্রস্তুত। এরপর দৃশ্যপট চলে যায় এক শ্বাসরুদ্ধকর পরিবেশে, যেখানে বেগম সাহেবার ওপর এর আগেও বিষ প্রয়োগ করা হয়েছিল, এবং আজকের পর্বেও আমরা দেখতে পেলাম সেই একই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি। বাড়ির ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক কাজের লোকটা অত্যন্ত সুকৌশলে বেগম সাহেবাকে বিষ মেশানো পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু একজন মায়ের ইনটিউশন কতটা প্রখর হতে পারে তা আমরা এই দৃশ্যে খুব স্পষ্টভাবে দেখতে পাই। বেগম সাহেবা সেই পানি খেতে অস্বীকৃতি জানান, এবং ছেলে এসে যখন পরিস্থিতি সামাল দেয় তখন আমার মনে হচ্ছিল এই বাড়িটা এখন আর কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং একটা সাপের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা কি খেয়াল করেছেন ওই বিশ্বাসঘাতক লোকটার চোখের চাহনি? সে কতটা ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা করছিল? টাকার গোলাম হয়ে মানুষ কিভাবে নিজের বিবেক, মনুষ্যত্ব সব বিসর্জন দিতে পারে, এই দৃশ্যটি তার এক জ্বলন্ত প্রমাণ। আমার তো পর্দা দেখে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে ওই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। এই দমবন্ধ করা পরিবেশের পর পরিচালক আমাদের নিয়ে যান এক দারুণ সুন্দর এবং রোম্যান্টিক পরিবেশে, যা আমাদের মনের ওপর একটা প্রশান্তির প্রলেপ দেয়। আমরা দেখতে পাই আমাদের প্রিয় জুটি একটা লং ড্রাইভে বেরিয়েছে। তাদের মধ্যেকার খুনসুটি, হাসি, আনন্দ এবং ভালোবাসার যে স্নিগ্ধতা, তা সত্যি অসাধারণ ছিল। তারা রাস্তার পাশে একটা ট্যাটু করার জায়গায় থামে, এবং আমাদের নায়ক অত্যন্ত ভালোবেসে নিজের হাতে ঋতুর নাম ট্যাটু করায়। এই দৃশ্যটি কতটা ইমোশনাল ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। ছেলেটির চোখে মুখে যে ভালোবাসার আভা ছিল, তা দেখে আমার মনে হয়েছে পৃথিবীর সব সুখ সে যেন এই মুহূর্তে পেয়ে গেছে। কিন্তু আপনারা যারা আমার মতো থ্রিলার ভালোবাসেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে এই চরম সুখের মুহূর্তের পেছনেই এক বিশাল কালবৈশাখী ঝড় লুকিয়ে আছে।
পরিচালক অত্যন্ত সুকৌশলে এই রোমান্টিক দৃশ্যটি তৈরি করেছেন, যাতে শেষের মর্মান্তিক দৃশ্যটি আমাদের বুকে আরও বেশি শক্তভাবে আঘাত করে। ছেলেটি যখন তার ভালোবাসার মানুষের নাম নিজের হাতে খোদাই করছিল, ঠিক তখন দূর থেকে বিশ্বাসঘাতকেরা তার মৃত্যুর মুখে বুলেট খোদাই করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। এই যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই একজন দক্ষ পরিচালকের সার্থকতা। এরপরই শুরু হয় বিশ্বাসঘাতকতার সেই কুৎসিত অধ্যায়। অফিসের সেই কলিগ যাকে আমাদের নায়ক এতটা বিশ্বাস করত, সে তাকে ফোন করে জানায় যে লকার নাম্বার 92 এর সন্ধান পাওয়া গেছে। আপনারা একবার ভাবুন, যাকে আপনি বন্ধু মনে করছেন, যার ওপর ভরসা করে আপনি বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, সে নিজেই আপনার মৃত্যুর খাঁদ তৈরি করে বসে আছে। কলিগটি যখন ফোন করে কথা বলছিল, তার গলার স্বরে যে এক ধরনের নার্ভাসনেস এবং একই সাথে নিষ্ঠুরতা ছিল, তা সত্যিই প্রশংসনীয় অভিনয়ের দাবিদার। আমাদের নায়ক কোনো কিছু সন্দেহ না করেই ঋতুকে বাড়িতে রেখে সেই ফাঁদের দিকে পা বাড়ায়। আমার তখন বারবার মনে হচ্ছিল, কেউ যেন তাকে আটকে দেয়, কেউ যেন তাকে বলে যে ওখানে যেও না, ওটা তোমার মৃত্যুর ফাঁদ। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। নায়ক তার বন্ধুদের নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। জায়গাটি ছিল একটি নির্জন ধাবা বা রেস্তোরাঁ। রাতের অন্ধকার, চারপাশে শুনশান নীরবতা এবং শুধু গাড়ির হেডলাইটের আলো। এই পুরো সেটআপটা এতটাই ভুতুড়ে এবং ভয়ঙ্কর ছিল যে স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছিল। গাড়ি থেকে নামার পর যখন নায়ক বুঝতে পারে যে এখানে কোনো লকার নেই, বরং পুরো জায়গাটা ফাঁকা, ঠিক তখনই হঠাৎ করে অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে শত্রুদের গাড়িগুলো। চারপাশ থেকে তাকে ঘিরে ফেলা হয় এবং সেই মুহূর্তের টেনশন ছিল আনবিলিভেবল। সেই বিশ্বাসঘাতক কলিগ যখন শত্রুদের সাথে গিয়ে দাঁড়ায়, তখন নায়কের চোখে যে বিস্ময় এবং হতাশার দৃষ্টি ছিল, তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপনি শত্রুর কাছ থেকে আঘাত আশা করতে পারেন, কিন্তু একজন কাছের মানুষের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায় না। সেই দাড়িওয়ালা খলনায়ক অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের নায়কের বুকে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দটা যেন শুধু স্ক্রিনেই নয়, আমার নিজের বুকেও এসে লেগেছে। নায়ক মাটিতে লুটিয়ে পড়ে, তার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। তার চোখে তখনও অবিশ্বাস। আমি তো যা স্তব্ধই হয়ে গিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে পরিচালক এত দ্রুত এবং এত নির্মমভাবে ক্লাইম্যাক্সটা আমাদের সামনে নিয়ে আসবেন। আর ঠিক একই সময় পরিচালক যে প্যারালাল এডিটিং বা সমান্তরাল দৃশ্যায়ন দেখিয়েছেন, তা এই পর্বের মাস্টারপিস ছিল। একদিকে নায়ক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর অন্যদিকে ঋতু তাদের বাসর ঘরের মতো করে বিছানা সাজাচ্ছে। লাল শাড়িতে ঋতুকে কতটা অপরূপ লাগছিল, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা। সে নিজের আঙুল কেটে রক্ত দিয়ে কাগজে লিখছে, আমি তোমাকে অনেক ভালোবাসব। এই যে রক্তের একটা অদ্ভুত কানেকশন পরিচালক তৈরি করেছেন, তা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। নায়কের বুক থেকে যে রক্ত ঝরছে আর ঋতুর আঙুল থেকে যে রক্ত ঝরছে, এই দুটো যেন একই সুতোয় গাঁথা একটি অদৃশ্য সুতো, যা তাদের আত্মাকে এক করে রেখেছে। ঋতু যখন চিঠিটি লিখছে, ঠিক তখনই মোমবাতির আগুন তাদের ফ্রেমবন্দি ছবিতে লেগে যায়। ছবি পুড়তে শুরু করে এবং ঋতুর হাত থেকে কাঁচের বাটি পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এই প্রতীকী দৃশ্যগুলো আমাদের বলে দেয় যে তাদের ভালোবাসার পৃথিবীতে এক বিরাট ধ্বংস নেমে এসেছে। ঋতুর বুকের ভেতরের হাহাকার এবং অজানা আতঙ্কের যে এক্সপ্রেশন, তা আমার চোখে জল এনে দিয়েছে। আমি কথা বলতে চাই শেহজাদের বাঁচার সম্ভাবনা নিয়ে। আমার ধারণা শেহজাদ মারা যাবে না, কারণ সেই গল্পের মূল নায়ক এবং তার জীবনের গল্পের এখনও অনেকগুলো অধ্যায় বাকি আছে। আপনারা যদি গুলি করার দৃশ্যটি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, তবে দেখবেন গুলিটি তার ঠিক বুকের মাঝখানি বা সরাসরি হার্টে লাগেনি, একটু ডান দিক ঘেঁষে লেগেছে। আমার মনে হচ্ছে পরিচালক অত্যন্ত সুকৌশলে এই জায়গাটি এমনভাবে দেখিয়েছেন যাতে শেহজাদের বেঁচে ফেরার একটা যৌক্তিক কারণ তৈরি করা যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে আমরা যে দৃশ্যটি দেখলাম, সেখানে শেহজাদের এক বিশ্বস্ত সহকর্মী অঝরে কাঁদছে। তার সেই কান্না, তার সেই আর্তনাদ ক্ষমান করে যে শেহজাদ তার আশেপাশের মানুষদের কতটা ভালোবাসত এবং বিনিময়ে সেও তাদের কাছ থেকে কতটা ভালোবাসা পেয়েছে। আমার মনে হচ্ছে শেহজাদকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার হবে, তখন ডাক্তাররা হয়তো বলবেন যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং প্রচুর রক্তের প্রয়োজন হবে। আর ঠিক সেই মুহূর্তে গল্পের এক নতুন টার্নিং পয়েন্ট তৈরি হবে, কারণ শেহজাদের এই বিপদের মুহূর্তে এমন কেউ এগিয়ে আসবে যাকে আমরা হয়তো কল্পনায়ও আনিনি। সম্ভবত ঋতু নিজেই তার রক্ত দিয়ে শেহজাদের জীবন বাঁচাবে। আপনারা কি একবারও ভেবেছেন যে ঋতু নিজের হাত কেটে রক্ত দিয়ে যে চিঠিটি লিখছিল, তার সাথে শেহজাদের জীবন বাঁচার একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক থাকতে পারে?
আমার ধারণা ঋতুর এই নিখাদ ভালোবাসা এবং তার রক্তের টানই শেহজাদকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনবে। এবার আসা যাক ঋতুর মানসিক অবস্থার দিকটিতে। আপনারা দেখেছেন যে বাসর ঘরের মতো করে সাজানো বিছানায় বসে ঋতু যখন চিঠি লিখছিল তখন হঠাৎ করেই মোমবাতির আগুন তাদের ফ্রেমবন্দি ছবিতে লেগে যায় এবং কাঁচের বাটিটি মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এই অশুভ সংকেতগুলো ঋতুর মনের ভেতর এক চরম আতঙ্কের সৃষ্টি করেছে। আমার ধারণা পরবর্তী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব ঋতুর কাছে একটা ফোন আসবে এবং তাকে জানানো হবে যে শেহজাদকে গুলি করা হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ। এই খবরটি শোনার পর ঋতুর যে মানসিক অবস্থা হবে তা কল্পনা করলেই আমার গা শিউরে ওঠে। একটা মেয়ে যে তার ভালোবাসার মানুষটির জন্য এত সুন্দর করে সবকিছু সাজিয়ে বসেছিল, সে যখন দেখবে তার ভালোবাসার মানুষটি রক্তে ভাসছে, তখন তার ভেতরের পৃথিবীটা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমরা হাসপাতালে এক চরম ইমোশনাল দৃশ্য দেখতে পাব, যেখানে ঋতু আইসিইউ এর কাচের দরজার বাইরে দাঁড়িয়ে অঝরে কাঁদবে। তার সেই লাল শাড়িটি হয়তো শেহজাদের রক্তে ভিজে একাকার হয়ে যাবে। কিন্তু আমি এও বিশ্বাস করি যে ঋতু শুধু কাঁদবে না, এই ধাক্কাটা তাকে ভেতর থেকে অনেক বেশি শক্ত করে তুলবে। যে মেয়েটিকে আমরা এতকাল একটি মিষ্টি এবং সরল প্রেমিকা হিসেবে দেখেছি, সেই মেয়েটি হয়তো শেহজাদের ওপর হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য একটা ভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেবে। হতে পারে শেহজাদ যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, তখন ঋতু একাই এই ষড়যন্ত্রকারীদের মুখোশ টেনে খোলার সিদ্ধান্ত নেবে। এবার আমি কথা বলতে চাই সেই বিশ্বাসঘাতক বন্ধু বা সহকর্মীর বিষয়ে, যে টাকার লোভে এবং দাউদ খানের চাপে পড়ে শেহজাদের মতো একজন বিশ্বস্ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনারা তার চোখের দিকে খেয়াল করেছেন? সে যখন দাউদ খানকে ফোন করে লকারের কথা জানাচ্ছিল, তখন তার মধ্যে এক ধরনের নার্ভাসনেস ছিল, কিন্তু যখন শেহজাদকে গুলি করা হলো, তখন তার চোখে মুখে যে এক ধরনের অপরাধবোধ এবং ভয় খেলা করছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার ধারণা এই লোকটির পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে যাচ্ছে, কারণ আন্ডারওয়ার্ল্ডে একটা অলিখিত নিয়ম আছে, যারা একবার বিশ্বাসঘাতকতা করে তাদের কেউ বিশ্বাস করে না। দাউদ খান হয়তো এই লোকটিকে ব্যবহার করে লকার নম্বর 92 পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করবে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে দাউদ খান তাকেও বাঁচিয়ে রাখবে না। আমার মনে হচ্ছে এই লোকটি তার নিজের কৃতকর্মের জন্য পস্তাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। হয়তো সে বুঝতে পারবে যে কয়েক লাখ টাকা বা নিজের জীবনের ভয়ে সে এমন একজনকে হারালো যে হয়তো নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করত। এই চরিত্রটির মাধ্যমে পরিচালক আমাদের সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন, যেখানে মানুষ টাকার গোলাম হয়ে নিজের বিবেক এবং মনুষ্যত্বকে বিক্রি করে দেয়। সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে লকার নাম্বার 92 এর ভেতরে। আপনারা কি একবারও ভেবেছেন যে এই লকারের ভেতরে আসলে কি আছে, যার জন্য আন্ডারওয়ার্ল্ডের এত বড় বড় মাফিয়ারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে এবং একের পর এক মানুষের জীবন নিতে দ্বিধা করছে না? আমার ধারণা এই লকারের ভেতরে শুধু টাকা বা সোনাদানা নেই, এর ভেতরে আছে এমন কিছু গোপন ডকুমেন্টস বা প্রমাণ যা দাউদ খান এবং তার পুরো সাম্রাজ্যকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সম্ভবত এই লকারের ভেতরে এমন কিছু ভিডিও ফুটেজ বা সম্পত্তির দলিল আছে যা শেহজাদের হাতে এসে পড়েছিল, অথবা এমনও হতে পারে যে এই লকারের সাথে শেহজাদের অতীত বা তার বাবার কোনো গোপন ইতিহাস জড়িয়ে আছে, যা তাকে এক বিশাল ক্ষমতার অধিকারী করতে পারে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দাউদ খান যখন এই লকারটি খুলতে যাবে, তখন সে সেখানে এমন কিছু একটা পাবে যা তাকে চরমভাবে হতাশ করবে। হয়তো লকারটি খোলার পর দেখা যাবে আসল ডকুমেন্টসগুলো সেখানে নেই। শেহজাদ হয়তো আগেই বুঝতে পেরেছিল যে তার আশেপাশে বিশ্বাসঘাতক আছে, তাই সে আসল জিনিসগুলো অন্য কোথাও সরিয়ে রেখে লকার নম্বর 92কে শুধু একটা ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। আর যদি সত্যিই এমনটা হয়, তবে নাটকের গল্প যে লেভেলের মাইন্ড গেমে পরিণত হবে তা আমাদের কল্পনারও বাইরে। অন্যদিকে বাড়ির ভেতরের যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তা নিয়েও আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন যে বেগম সাহেবাকে বিষ খাওয়ানোর জন্য সেই কাজের লোকটি কতটা মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বেগম সাহেবার বুদ্ধিমত্তা এবং ফাতেমার উপস্থিতির কারণে সে বারবার ব্যর্থ হচ্ছে। আমার মনে হচ্ছে শেহজাদের এই গুলিবিদ্ধ হওয়ার খবরটি যখন বেগম সাহেবার কাছে পৌঁছাবে, তখন বাড়ির ভেতরের এই ষড়যন্ত্রকারীদের আসল চেহারা বেরিয়ে আসবে। বেগম সাহেবা হয়তো বুঝতে পারবেন যে বাইরের শত্রুর চেয়ে বাড়ির ভেতরের শত্রুরাই বেশি ভয়ঙ্কর। ভেতরের শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।
আমার ধারণা বেগম সাহেবা যখন জানতে পারবেন যে তার ছেলের এই অবস্থার জন্য বাড়ির ভেতরের কেউ তথ্য পাচার করেছে, তখন তিনি এক রুদ্র মূর্তি ধারণ করবেন। যে মাকে আমরা এতটা শান্ত এবং ধৈর্যশীল দেখেছি, তিনি হয়তো নিজের ছেলেকে বাঁচানোর জন্য এবং এই শত্রুদের হাত থেকে পরিবারকে রক্ষা করার জন্য নিজেই ময়দানে নামবেন। হতে পারে ফাতেমা এবং বেগম সাহেবা মিলে সেই কাজের লোকটিকে হাতে নাতে ধরে ফেলবেন এবং তার কাছ থেকে জানতে পারবেন যে তাদের আসল মাস্টারমাইন্ড কে। এই দৃশ্যটি যদি নাটকে আসে, তবে তা দর্শকদের জন্য এক চরম উত্তেজনাকর মুহূর্ত হবে। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফাতেমা এবং ছোট্ট বাচ্চা মেয়েটির দৃশ্য। আপনারা দেখেছেন যে ফাতেমা যখন মেয়েটিকে খাওয়াচ্ছিল, তখন সেখানে এক ধরনের মাতৃত্ব এবং স্নেহের প্রকাশ ছিল। এই দৃশ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি আমাদের দেখায় যে এত অপরাধ, রক্তপাত এবং ষড়যন্ত্রের মাঝেও কিছু মানুষ শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। ফাতেমাকে এর আগে ভয় দেখানোর জন্য বিষ প্রয়োগের কথা বলা হয়েছিল, এবং আমার মনে হচ্ছে ফাতেমা এখন বুঝতে পারছে যে এই বাড়িতে থাকাটা তাদের জন্য আর মোটেও নিরাপদ নয়। সম্ভবত শেহজাদের ওপর এই হামলার পর ফাতেমা সিদ্ধান্ত নেবে যে সে আর নীরব থাকবে না। সে হয়তো শেহজাদ এবং তার পরিবারের প্রতি অনুগত থেকে এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ জোগাড় করতে সাহায্য করবে। ছোট্ট বাচ্চা মেয়েটির নিষ্পাপ মুখ এবং তার হাসিগুলো যেন এই অন্ধকার জগতের বিপরীতে এক আলোর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দিন শেষে সত্য এবং ভালোবাসারই জয় হওয়া উচিত। আমি আরও একটি বিশেষ দৃশ্য নিয়ে কথা বলতে চাই যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেটি হল ট্যাটু করার দৃশ্যটি, যেখানে ট্যাটু আর্টিস্ট শাহজাহান এবং মমতাজের অমর প্রেমের উদাহরণ দিচ্ছিলেন এবং বলছিলেন যে ভালোবাসার মানুষের নাম বুকের ভেতর খোদাই করে রাখতে হয়। শেহজাদ যখন হেসে বলেছিল যে তার শুধু ঋতুর নামটাই দরকার, তখন তার চোখে সেই গভীর ভালোবাসা দেখে বোঝা যাচ্ছিল যে সে ঋতুকে কতটা নিজের করে নিয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভালোবাসার নাম নিজের শরীরে খোদাই করার পরপরই তার শরীরে বুলেটের আঘাত সইতে হল। আমার মনে হচ্ছে এই ট্যাটুটি পরবর্তী গল্পে একটা বড় সিম্বল বা প্রতীক হিসেবে কাজ করবে। শেহজাদ যখন মৃত্যুর সাথে লড়বে, তখন তার এই ট্যাটু করা হাতটি দেখে ঋতু তার ভালোবাসার শক্তি ফিরে পাবে। এই ট্যাটুটি যেন শুধু চামড়ার উপরে আঁকা কোনো কালি নয়, বরং এটি তাদের দুজনের আত্মার এক চিরস্থায়ী বন্ধন, যা মৃত্যুর মতো কঠিন সত্যকেও হার মানাতে পারে। এখন আমি যদি সামগ্রিকভাবে নাটকের থিম বা মূল বিষয়বস্তু নিয়ে কথা বলি, তবে বলতে হয় দুনিয়া টাকার গোলাম নামটি সত্যিই সার্থক। এই নাটকের প্রতিটি চরিত্র কোনো না কোনোভাবে টাকার কাছে বন্দী। কেউ টাকার লোভে নিজের বন্ধুকে বিক্রি করে দিচ্ছে, কেউ ক্ষমতার লোভে মানুষ খুন করছে, আবার কেউ নিজের পরিবারের সাথে বেইমান করছে। কিন্তু পরিচালক আমাদের খুব সুন্দরভাবে একটা মেসেজ দিচ্ছেন যে টাকা দিয়ে হয়তো দুনিয়ার অনেক কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসা, বিশ্বাস এবং মানুষের জীবনের মূল্য কখনো টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। শেহজাদের প্রতি ঋতুর যে ভালোবাসা, তা কোনো টাকার অঙ্কে মাপা সম্ভব নয়, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ভালোবাসাই শেষ পর্যন্ত টাকার এই নোংরা খেলাকে পরাজিত করবে। যখন শেহজাদ সুস্থ হয়ে ফিরে আসবে, তখন আমরা এক অন্য শেহজাদকে দেখতে পাব। সে আর আগের মতো থাকবে না। আগের মতো আবেগপ্রবণ বা অন্ধবিশ্বাসী থাকবে না সে। সে হবে এক ঠান্ডা মাথার খেলোয়াড়, যে তার শত্রুদের তাদের নিজেদের তৈরি করা ফাঁদেই ফেলবে। দাউদ খান এবং তার সাঙ্গপাঙ্গরা হয়তো ভাবছে যে তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু তারা জানে না যে আহত বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে। শেহজাদের এই ফিরে আসাটা হবে বাংলা নাটকের ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক, যা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। পরবর্তী পর্বগুলোর জন্য আমার প্রেডিকশন হল আমরা প্রথম অর্ধেকটা জুড়ে এক চরম ইমোশনাল এবং সাসপেন্সে ঘেরা দৃশ্য দেখতে পাব, যেখানে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা, ঋতুর প্রার্থনা এবং শেহজাদের বন্ধুদের উৎকণ্ঠা আমাদের স্ক্রিনের সামনে আটকে রাখবে। এর পাশাপাশি চলবে দাউদ খানের লকার খোলার মিশন, যেখানে সে হয়তো এক বিরাট ধোঁকা খাবে এবং বুঝতে পারবে যে শেহজাদ এত সহজে হার মানার পাত্র নয়। অন্যদিকে বাড়ির ভেতরে বেগম সাহেবা ভেতরের শত্রুদের খুঁজে বের করার জন্য নিজের মতো করে তদন্ত শুরু করবেন। এই সবগুলো প্লট যখন একসাথে এগোতে থাকবে, তখন নাটকের গতি এবং উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছাবে যে আপনারা এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলতে পারবেন না। আমি নিশ্চিত পরিচালক আমাদের জন্য এমন কিছু সারপ্রাইজ বা টুইস্ট জমিয়ে রেখেছেন যা আমাদের সব হিসাব নিকাশ পাল্টে দেবে। আমি জানি আপনারা সবাই এখন আমার মতোই চরম উত্তেজনার মধ্যে আছেন এবং পরবর্তী পর্বটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। আপনাদের মনের ভেতরেও নিশ্চয়ই অনেক প্রশ্ন এবং অনেক ধরনের প্রেডিকশন ঘুরপাক খাচ্ছে। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যি সত্যি কমায় চলে যাবে, নাকি সে খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে?
ঋতুতি নিজেই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? আর লকার নাম্বার ৯২ এর ভেতরে আসলে কি আছে বলে আপনাদের ধারণা? এই সব কিছু নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও গভীরে গিয়ে গল্প বিশ্লেষণ করতে সাহায্য করে। আপনাদের যদি আমার এই দীর্ঘ এবং বিস্তারিত বিশ্লেষণটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী যে কোনো আপডেট এবং রিভিউ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের সাথেই থাকবেন। ধন্যবাদ।